আজ বিকেল থেকে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই কদিনের কাঠফাটা গরমের পর অবশেষে একটু ঠান্ডার ছোঁয়া প্রকৃতি দিচ্ছে। খুব সম্ভবত কাল বৈশাখী। জানলার ভিতর দিয়ে এক পশলা হাওয়া এসে ঘরটা একটু ঠান্ডা করে দিয়ে গেল। আমি ঘরে বসে রেডিও চ্যানেল উল্টে পাল্টে শুনছিলাম, কিন্তু কোনো চ্যানেলই ঠিক আসছে না। এই এক সমস্যা। প্রকৃতি মাতা একটু বেচাল হয়েছেন তো রেডিও চ্যানেল সিগন্যাল সব দরজায় খিল তুলে দেয় যেন। কি করব ভাবছি, এমন সময় দরজায় টোকা পড়ল। আমি বুঝলাম কে এসেছে। এই পরিবেশে একজনই আমার বাড়ি আসতে পারে। দরজা খুলতেই আশানুরূপ দুজন আমার ঘরে প্রবেশ করল। একজন এক প্রস্থ শীতল ঠান্ডা বাতাস, আর একজন হাতে ঠোঙা সহ কিশোরী। কিশোরী এসেই সোজা বলে বসলো, বাইরের পরিবেশও মন্দ না, চপও কিনেছি। তারানাথের আসরে আজকে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। যেমন বলা তেমন কাজ। পোশাক পরিবর্তন করে আমি আর কিশোরী সোজা চলে এলাম মঠ লেনে। আমি মনে করে আসার সময় পাসিং শো নিয়ে এসেছি। বাইরের ঘন্টা বাজাতেই তারানাথ দরজা খুলে আমাদের ভিতরে নিয়ে যেতে যেতে বললেন, আমি ভাবছিলামই তোমাদের কথা, যে এই পরিবেশে কিশোরী আর বিভূতি আসবে না সেটা আবার হয় নাকি। বসার ঘরে বসে আমি তারানাথের দিকে এক প্যাকেট পাসিং শো এগিয়ে দিলাম। তিনি একটা সূক্ষ্ম হাসি হেসে একটা পাসিং শো ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, তাহলে যেই জন্য আগমন সেটা শুরু করি। চালানতন্ত্রের নাম শুনেছ? আমি আর কিশোরী একবার একে অন্যের দিকে তাকিয়ে নিলাম। আমরা দুজনেই এই নাম প্রথম শুনলাম। আমরা আমাদের সামনে রাখা চপের প্রতি মনোনিবেশ করলাম। তারানাথ একবার হালকা হেসে শুরু করলেন, বুঝেছি, শোনোনি তো? এই ঘটনা আমার ভ্রাম্যমান জীবনের সূর্য যখন মধ্য গগনে ঠিক তখনকার। তখন আমি বাঁশপোতা গ্রাম থেকে চিলাপোতা গ্রামের দিকে রওনা হচ্ছি। এই দুই গ্রামের মাঝে পড়ে একটা বিরাট শ্মশান। আমি গভীর রাত্রে সেই শ্মশানের রাস্তা ধরে এগোচ্ছিলাম। আকাশে কালো মেঘের ঘন ঘটা হয়ে আছে। ক্রমাগত মেঘের গর্জন শোনা যাচ্ছে। তোমরা তো জানোই শ্মশানের পরিবেশ আমার বেশ ভালো লাগে। এখানের মতো পবিত্র স্থান আর হয় না। এখানে আত্মারা ঊর্ধ্বগতি লাভ করে। শুনশান শ্মশানে কয়েক জায়গায় ধকধক করে চিতার শেষ আগুন জ্বলছে। মরা পোড়ার একটা গাঢ় গন্ধ নাকে আসছে। তবে এরই মধ্যে আমার নজর গেল একটা তাঁবুর দিকে। তাঁবু বললে ভুল বলা হবে। ময়লা ছেঁড়া কাপড় চোপড় দিয়ে একটা আস্তানা করে রাখা হয়েছে। আমি বেশ অবাক হলাম যে শ্মশানে কে আস্তানা করতে পারে। হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমি কোনো উপায় না দেখে সেই তাঁবুর দিকে এগিয়ে গেলাম। ভিতর থেকে আগুন পোড়ার শব্দ আসছিল। আমি কাপড় সরিয়ে দেখলাম ভিতরে একজন সাধক আগুন জ্বালিয়ে তার সামনে চোখ বন্ধ করে বসে আছেন। তার পরনে একটা গাঢ় কালো ধুতি, গলায় একটা কঙ্কাল মালা আর একটা রুদ্রাক্ষের মালা, গালে আর কপালে ছাইয়ের দাগ, মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। আমি ভিতরে ঢুকে বললাম, অপরাধ নেবেন না, বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে আশ্রয় নিতে হলো। যদি কোনো অসুবিধে না হয় আমি রাতটা আশ্রয় নিয়ে কাল ভোরেই রওনা দেব। সেই সাধক কোনো কথা না বলেই চোখ তুলে তাকালেন। আমাকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে বাজখাই গলায় বললেন, কি নাম তোর? কোথা থেকে আসা হচ্ছে? আগে তারানাথ চক্রবর্তী, ভ্রাম্যমান তান্ত্রিক। আমি পথে পথে ঘুরে বেড়াই। এই বাঁশপোতা গ্রাম থেকে আসছি, যাব চিলাপোতা গ্রামে। আয়,
আয় আমার সামনে এসে বস। আমি আগুনের সামনে এসে ওনার মুখোমুখি বসলাম। তিনি আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তোর গুরুর নাম কি? আগে সেইভাবে কেউ নেই, তবে যখন যাকে পাই তার থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। শুরুটা মাতু পাগলির সাথেই হয়েছিল। তিনিই আমার প্রথম গুরু বলতে পারেন। তার হাত ধরেই এই তন্ত্রের জগতে প্রবেশ করা। সাধক কিছুক্ষণ চুপ করে আগুনের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ জল জল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কালকে কি আছে জানিস? আমি একটু থতমত খেয়ে গেলাম। আসলে সেই সময় আমার হঠাৎ হঠাৎ এই বিশেষ দিনগুলোর খেয়াল থাকতো না, তাই আমতা আমতা করে বলেই ফেললাম, কাল না, আসলে এই দিনক্ষণগুলো আমার ঠিক। আমার কথা মাঝপথে থামিয়ে তিনি এক হাত তুলে আগুনের দিকে তাকিয়ে বললেন, কাল কৌশিকী অমাবস্যা, আমার এক বিশেষ দিন। তুই চালান তন্ত্র জানিস? চালানতন্ত্র? না, আমি তো এই নামই প্রথম শুনলাম। সাধক একটা অদ্ভুত হাসি হেসে আমাকে বললেন, তুই কালকের দিনটা আমার কাছে থেকে যা, অনেক কিছু শিখবি। বাহ, তাহলে তো ভালোই হলো, আপনার থেকেও কিছু শেখা যাবে। তুই ভয় পাবি না তো? এই জগতে প্রবেশ করার পর থেকে এমন এমন জিনিস দেখেছি যে ভয় আর পাই না। বেশ বেশ, ওই খাটিয়ায় তুই শুয়ে পড়, আমি নিচেই শোবো। আমি একটু আপত্তি জানালাম। যতই হোক তিনি আমার থেকে বয়সে, মর্যাদায় এবং সম্মানে এই তিনেই বড়। সুতরাং আমি নিজেকে উপরে রেখে তাকে কি করে নিচে রাখতে পারি? এই কথা ওনাকে জানাতেই উনি রেগে বললেন, গুরুর আদেশ অমান্য করা মহাপাপ। যা বলছি কর, ভ্যাজ ভ্যাজ করিস না। এরপর তিনি সামনের আগুনে জল ছিটিয়ে আগুনে নিভিয়ে দিলেন। পুরো তাঁবুটা অন্ধকার হয়ে গেল। বাইরে তখন ক্রমাগত ঘন ঘন মেঘের ডাক আর ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ কানে আসছে। আমি খাটিয়ার উপর উঠে শুয়ে পড়লাম। দেখলাম নিচে একটা ময়লা চাদর পেতে তার উপর সাধক বড় তৃপ্তি করে শুয়ে পড়লেন। আমি মনে মনে ভাবছি যে কাল সাধক কি এমন দেখাবেন। আর সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হলো তিনি নিজে নিচে শুয়ে অতিথিকে উপরে খাটে শুতে দিলেন। এতটা মহানুভব হওয়ার কারণ কি? এই সব ভাবতে ভাবতে চোখটা সবে মাত্র লেগে এসেছিল। এমন সময় দুটো ঘটনা ঘটল। একটা তীব্র বাজ পড়ার শব্দে আমি চমকে উঠলাম। আমার যেন ঘুমটা উড়ে গেল। আমি কয়েক মুহূর্ত চোখ তুলে তাঁবুর ছাদটা দেখতে লাগলাম। হঠাৎ আমার মাথায় বিদ্যুতের ঝিলিক খেলে গেল। আমি আমার এক প্রশ্নের সম্ভাব্য উত্তর পেয়ে গেলাম। আমাদের গ্রামের এক সৌম্য সন্ন্যাসীর কাছে শুনেছিলাম অতিথিকে উপরে শুতে দেওয়ার লক্ষণে নাকি ভালো নয়। তান্ত্রিক জগতে এই ক্রিয়ার পেছনে নাকি এক বিশেষ উদ্দেশ্য আছে। তন্ত্রের ভাষায় একে বলা হয় উৎসর্গীকরণ। সকালে ঘুম ভাঙল কয়েকটা শকুনের ডাকে। আমি দেখলাম সেই সাধক তাঁবুর ভিতরে নেই। বাইরে এসেও তাকে দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, এই সকাল সকাল লোকটা গেল কোথায়? কিছুক্ষণ পর দেখলাম সাধক স্নান সেরে তাঁবুতে ফেরত আসছেন। তার লম্বা চুল থেকে জল গড়িয়ে পড়ছে। সে তাঁবুতে আসতেই দেখলাম কোথা থেকে সে একগাছা দড়ি, কিছুটা ধুনো, দুটো নারকেল, একটা ডাব, দুটো মাছ, একটা মরা শকুনের গলা অবধি মাথা আর একটা ছুরি নিয়ে এসে রাখলেন। আর তার সাথে খুব সযত্নে এনেছেন একটা লোহার নাকের নথ। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম,
এগুলো কি কাজে লাগবে? তিনি আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, বলেছিলাম না আজ রাতে অনেক কাজ আছে। এক কাজ করতো, একটা পাত্রে কিছুটা শুকনো চামড়া আর রক্ত ভালো করে মেশা, তারপর সেটা একটা সরায় ভালো করে পোড়াবি। ঘন্টাখানেক পোড়ানোর পরে ওটা বের করে তাতে নারকেলের জল আর শ্বাস ভালো করে মিশিয়ে আবার ঘন্টাখানেক পোড়াবি। এই বলে তিনি আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই কোথায় চলে গেলেন। আমি তার কথা মতো ছুরি দিয়ে শকুনের কিছুটা চামড়া আর তার রক্ত নিয়ে ভালো করে মিশিয়ে দিতে থাকলাম একটা সরায়। একটু গাঢ় মিশ্রণ তৈরি হলে সেটা আগুনে পুড়িয়ে নিলাম। এখন ঘন্টা খানেক সময় হাতে আছে। সেই ফাঁকে আমি শ্মশানের পার্শ্ববর্তী জলাশয় থেকে 5টা ডুব দিয়ে স্নান সেরে নিলাম। ফিরে এসে নারকেল জল আর শ্বাস মিশিয়ে আবার পোড়াতে দিয়ে দিলাম। সাধক মধ্যাহ্নভোজের জন্য কোথা থেকে কিছু ফল আর দুধ জোগাড় করে আনলেন। তিনি সেগুলো আমার সামনে রেখে বললেন, খেয়ে নে, আজ রাতের আগে পেট খালি থাকলে চলবে না। আমি দেখলাম সাধক কিছুই খেলেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করতে যাব যে উনি কেন কিছু খাচ্ছেন না, এমন সময় উনি নিজেই আমার মনের কথা বুঝতে পেরে বললেন, আমি যেহেতু যজমান তাই আমার খাওয়া বারণ রে, তুই সহায়ক, তোর খাদ্য গ্রহণ জরুরি। আমি আর বাক্য ব্যয় করলাম না, নিজের মতো খেতে শুরু করলাম। আমি দেখলাম সাধক এক নাগারে তার দাঁত অল্প বের করে হেসে হেসে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিচ্ছেন। আমার কেন জানি না খুব অদ্ভুত আর সন্দেহজনক ঠেকল বিষয়টা। তখনও জানি না কি চক্রব্যূহে ফেসে গেছি আমি। সেদিন সন্ধেবেলায় সূর্যাস্তের পর থেকে শুরু হলো তাঁবুর বাইরের অংশে সাধনা। দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার সামনে সাধক বসে আছেন। এরপর তিনি আমাকে সেই পোড়ানো সরা আনতে বললেন। আমি সেই সরা নিয়ে গেলাম তার কাছে। এরপর আমরা দুজন আগুনের মুখোমুখি বসলাম। তিনি সেখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিলেন। তারপর হাতের মুঠোয় কিছুটা ধুনো আর সেই মিশ্রণ নিয়ে আগুনের উপর ধরলেন। তারপর চোখ বন্ধ করে কি একটা মন্ত্র পড়তে শুরু করলেন। ওম হিং ক্রিং চামুণ্ডায় স্বাহা, ওম হিং ক্রিং চামুণ্ডায় স্বাহা, ওম হিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। আমি তখনও বুঝিনি কি হতে চলেছে আমার সাথে। এরপর তিনি চোখ খুলে একটা তির্যক হাসি হাসলেন আমার দিকে তাকিয়ে। তারপর বললেন, মৃত্যুম প্রাপ্তি তব চালিতম স্থিতি কায়ামম অর্ঘম নমামি। আর মুহূর্তের মধ্যে তিনি হাতের মুঠি খুলে এক ফু দিয়ে সেই মিশ্রণ আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি হঠাৎ এ হেন আচরণে হকচকিয়ে গেলাম। আমার দম বন্ধ হতে থাকলো। কেউ যেন জোর করে আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আমি কাশতে লাগলাম। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। এরপর এক গহীন নিস্তব্ধতা আর জমাট অন্ধকার। যখন হুঁশ এলো দেখলাম আমাকে তাঁবুর বাইরে একটা বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে। আমার সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। আমার চোখে বেশ জ্বালা অনুভব হচ্ছে, কিন্তু সাধককে দেখতে পেলাম না। চারিদিক ঘুরঘুরটে অন্ধকার। শিয়াল আর ঝিঝি পোকার ডাক আসছে কানে। একটু পরে সাধক ভিতর থেকে একটা ডাব আর দুটো মাছ নিয়ে বেরিয়ে এলেন। তার নাকে এখন সেই নথ পরানো। আমার দিকে না তাকিয়েই তিনি বলতে থাকলেন, চালান তন্ত্রের নাম শুনেছিস? তোর মাতু পাগলির কাছে
বড় ঊর্ধ্বতন্ত্রের বিষয় এটি। মাতু চালানে সিদ্ধহস্ত, কিন্তু তোকে শেখায়নি। তিনি প্রয়োজন মনে করেননি, তাই শেখাননি। তোর কোন এক পরিবারের সদস্যকে জরাসুর কেড়ে নিয়েছে না? দেখতে ইচ্ছা হয় তাকে, আবার নতুন করে যেতে ইচ্ছা হয় তার কোলে। আমার মনে খেলে গেল সেদিনের সেই ভয়ঙ্কর স্মৃতিটা, কিভাবে আমার দাদু নিজের রক্ত এবং জীবনের বলিদানে আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সাধক আবার বললেন, তাকে দেখতে ইচ্ছে হয়। আমি কোনো উত্তর দিলাম না। কিছুটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বললেন, আমার এক সন্তান ছিল, মাত্র 6 বছর বয়সে তার মৃত্যু হয় কলেরায়। সেই ছাড়া আমার আর কেউ ছিল না। অনেক প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে যেন আমার মেয়েকে একটু দেখার সুযোগ করে দেয়। কেউ আমার কোনো আহ্বানে সাড়া দেয়নি। আজীবন যাদের পুজো করে এলাম, তাদের যখন আমার নিজের প্রয়োজনে ডাকলাম আর পেলাম না। কিন্তু আমার আহ্বানে একজন সাড়া দিয়েছিল। কে শুনবি? শয়তান, পাতালের যজ্ঞরাজ। তিনি এসে আমাকে শিখিয়ে গেলেন মৃত মানুষদের সাথে যোগাযোগের রাস্তা। ইহজগতের শরীর নিয়ে আমি পরলোকের কারোর সাথে সাক্ষাৎ করতে পারবো না। অতএব আমারও প্রয়োজন হবে পরলোক ভ্রমণকারী কারোর দেহ। সেই দেহের সাময়িকভাবে চালিত করতে হবে নিজের আত্মাকে। তন্ত্রের ভাষায় একেই বলা হয়ে থাকে চালান তন্ত্র। কথা মতো কাজ করলাম। একদিন রাতে হাঁটতে হাঁটতে পেয়ে যাই এক দুস্থ ভিখারিকে। তাকে দেখে বড় মায়া লাগলো। কোন রকমে জীবনের শেষ উপান্তে এসে পৌঁছেছে। আমি গলা টিপে তাকে হত্যা করলাম। তারপর ঠিক যে যে প্রক্রিয়াগুলো তোর সাথে করেছি, তার মৃতদেহ নিয়ে সেই প্রক্রিয়াই করেছি। একদিন রাত্রি যাপন করেছি সেই মৃতদেহের সাথে। উৎসর্গীকরণের পর খুব সাবধানে থাকতে হয় যাতে এক ফোঁটা বাড়তি আঘাত বা ক্ষত না হয় সেই দেহে। পরদিন রাতে সেই দেহে প্রবেশের মাধ্যমে আমি পৌঁছে যাই এক অজানা জগতে। এই জগতের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ আলাদা। আমি দেখি এক অদ্ভুত স্থান, চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি, আর মাথার উপরে নীলচে কালো আকাশ। দূর দূরান্তে যত দূর দৃষ্টি যায় শুধু সবুজের সমারোহ। তার ঠিক মাঝ বরাবর স্থানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ 1.5 বছর পরে আমি আবার সচক্ষে নিজের মেয়েকে দেখলাম। তার সেই লম্বা চুল, মলিন মুখের হাসি। আমি তাকে ডাকলাম, মা রে, কেমন আছিস মা? কিন্তু সে কোনো সাড়া দিল না। অনেক প্রশ্ন করেছিলাম, সে মুখে কোনো উত্তর দেয় না, কিন্তু তার অভিব্যক্তি দিয়ে সে তার উত্তর জানান দেয়। তারপর থেকেই প্রত্যেক কৌশিকী অমাবস্যায় আমি একজন করে মানুষ হত্যা করে তার ভিতরে প্রবেশ করে নিজের সন্তানকে দেখে আসি। আমার ভগবান যা করতে পারেনি, আমার কোনো দিনের আরাধ্য নন যিনি, তিনি করে দিয়েছেন। এবার তুই বল, আমি কার আরাধনা করব, ঈশ্বর নাকি শয়তানের? সাধক তার নিজের গল্প শেষ করে আমার দিকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন। আমি শুধু কোনো মতে চেষ্টা করতে থাকলাম যাতে আমার হাতের বাঁধন মুক্ত হয়। আমি তার এই প্রশ্নের উত্তর দিলাম না, কিন্তু তাৎক্ষণিক আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি কাতর স্বরে বললাম, আপনি বললেন উৎসর্গ করার পর দেহে আঘাত যেন না আসে। যদি হয় তখন? আসলে আমিও তাহলে দাদুকে দেখবার জন্য এই কৌশিকী অমাবস্যায় এই প্রক্রিয়া। না না, ওভাবে হয় না। তুই এই প্রক্রিয়া একবার শুরু করলে প্রত্যেক কৌশিকী অমাবস্যায় তোকে প্রক্রিয়া করতেই হবে। আর যদি না করিস, তাহলে যার সাথে দেখা করছিস
সে তোকে হত্যা করে তার কাছে নিয়ে যাবে। আর উৎসর্গের পরে যদি দেহে আঘাত আসে, তাহলে সেই দেহে প্রবেশ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যথাসময় মিলন সম্ভব নয়, তখন মৃত্যু অনিবার্য। আর যদি তুই ভাবিস যে আমি তাহলে কি করে তোকে হত্যা করব, সেই ক্ষেত্রে আমাকে তোর শ্বাস রোধ করতে হবে। ওতে দৈহিক কোনো আঘাত লাগে না, পবিত্রতা বজায় থাকে। তুই না এলে আমার সত্যিই বড় মুশকিল হতো, কারণ এইবারে কোনো মানুষ পাচ্ছিলাম না। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিলাম, তখন তুই নিজেই এসে ধরা দিলি। কিন্তু এইভাবে কি তৃপ্তি আসে? সেই মানুষটা আমার সাথে কথা বলবে না, খেলবে না, শুধু একটা পুতুল হয়ে হাসবে, নয়তো অভিব্যক্তিহীন থাকবে। এভাবে কি সত্যিই আপনি খুশি? আমি প্রথমত এই সকল কথা বলে একটু সময় চেয়ে নিচ্ছিলাম। আমার হাতের বাঁধন এখন যথেষ্ট আলগা হয়ে গেছে, আর একটু সময় পেলেই খুলে ফেলবো। কিন্তু আমার এহেন প্রশ্নে সাধক একটু বিমর্ষ হয়ে পড়ল। বোধহয় সেও খুব বেশি তৃপ্ত হয় না এভাবে। মেয়েকে সম্পূর্ণ আগের পর্যায়ে ফিরে না পাওয়ার একটা আক্ষেপ তার মধ্যে দেখতে পেলাম। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ জানি, কিন্তু একেবারে না দেখার চাইতে তো এটাই ভালো। অন্তত তার হাসি মুখটা একবারও তো দেখতে পাবো। যাই হোক, আমার সময় হয়ে এসেছে, আমাকে আমাকে ক্ষমা কর। এই বলে তিনি মাটির উপর ভালো করে ডাবটা পুঁতে দিলেন। তারপর তার মুখের উপর দুটো মাছকে আড়াআড়ি বসিয়ে দিলেন। আমি অনুভব করলাম আমার হাতের বাঁধন এখন সম্পূর্ণ মুক্ত, আর আমার পায়ের সামনেই পড়ে আছে সেই ছুরি। এখন আমাকে নিজেকে ওই ছুরি দিয়ে আঘাত করতে হবে। সাধক যেই আমার দিকে তাকালেন, আমি চকিত গতিতে দু হাত দিয়ে ছুরিটা ধরে সোজা আমার গালে একটা কোপ বসালাম। সাধক চিৎকার করে বলে উঠলেন, এ কি করলি তুই? এটা তুই কি করলি? আমার এত বড় একটা... আর কথা বলতে পারলেন না সাধক। আমি দেখলাম তিনি আস্তে আস্তে তার গলা দুহাত দিয়ে চেপে ধরেছেন। আগুনের লেলিহান শিখায় দেখলাম তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, কেউ যেন তার গলার টুটি টিপে ধরেছে। তার মুখ থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। ধীরে ধীরে তার দেহটা লুটিয়ে পড়ল মাটির উপর। মায়া তার বাবাকে নিয়ে চলে গেল। আমি এরপর তার নাক থেকে সেই নথ বের করে নিলাম। আসলে সেই নথটাই ছিল চালানের যন্ত্র। তার শিকারের মৃত্যুর পর সে সেই নথ পরিয়ে দিতেন মৃতদেহের নাকে, আর তখনই তার আত্মা চালিত হতো সেই দেহে। আমি তখন চিতা সাজিয়ে সাধকের দেহ সৎকার করি। শেষ বেলায় সাধকের মুখে একটা পরিতৃপ্তির হাসি লেগেছিল। চিতার আগুন প্রায় আকাশ ছুঁলে আমি সেই সবকে প্রণাম করে বলি, ঈশ্বর আপনাদের মিলনকে আরো মধুময় করে তুলুন। আমার প্রণাম নেবেন। এরপর আমি দেখলাম পূব দিকে সূর্যের আলোর ঝিলিক দেখা দিচ্ছে। তাঁবুর ভিতর থেকে আমি আমার ঝোলা নিয়ে আবার রওনা দিলাম চিলাপোতা গ্রামের দিকে। গল্প শেষ করে তারানাথ আবার একটা পাসিং শো ধরালেন। কিশোরী জিজ্ঞেস করল, সেই নথটা কি এখনো আপনার কাছে আছে? না, আমি মা গঙ্গাকে দান করে দিয়েছি সেই নথ। সেই জিনিস কারোর হাতে পড়লে আর রক্ষে থাকবে না, তার চেয়ে মা জননী সামলাক সেই জিনিস। সেদিন আমরা আর বসিনি ওনার বাড়িতে। বাইরে ঝড় বৃষ্টিও একটু কমে গেছিল। আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। এখনো একটা শীতল ভাব রয়েছে পরিবেশে। মঠ লেন থেকে বেরিয়ে আসতেই কিশোরী প্রশ্ন করল, বুঝলে, কেন জানি না তারানাথের জীবনের ঘটনাগুলো না মঠলেনের বাইরে বেরোলেই অবান্তর মনে হয়। আচ্ছা, তোমার কি মনে হয়
সত্যি কি এইভাবে কোনো মৃত ব্যক্তির শরীরে প্রবেশ করে নিজের পরলোকগত আপনজনকে দেখা যায়, তাও সামান্য একটা নথের মাধ্যমে? আমি এর কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো সব বিষয়ের কারণ থাকবেই তার কোনো মানে হয় না। কিছু জিনিস শুধু অন্তরের ভক্তি আর বিশ্বাস দিয়েই উপলব্ধি করতে হয়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।